চলছে মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ। করোনা ও বর্ণবাদ সংকটে আগাম ভোটে মার্কিনীদের আস্থা। সুপার টুইসডে মার্কিন নির্বাচনের দিন হয়ে ওঠার ইতিহাস। জনগণের জন্য কাজ করে বলেই মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় বললেন প্রধানমন্ত্রী। করোনায় আরও 17 জনের মৃত্যু, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে থাকতে হবে। দেখছেন এটিএন নিউজ। 6টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত এবং শুরুতেই মার্কিন নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ সময় বিকেল 5টায় নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ভার্জিনিয়াবাসী বুথে গিয়ে ভোট দেয়া শুরু করেন। স্থানীয় সময় তারতম্যের কারণে 50টি অঙ্গরাজ্যে আলাদা সময়ে ভোট গ্রহণ হবে, তবে অধিকাংশ স্থানে সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে রাত 8টা পর্যন্ত। 25 কোটি ভোটার, এরই মধ্যে ভোট দিয়েছেন 9 কোটি 80 লাখেরও বেশি ভোটার। ডাকযোগে এবং বিপুল আগাম ভোট পড়ায় বেশ কটি রাজ্য আজই ভোট গণনা শুরু করবে। কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য ভোট গণনা শুরু করবে পরে, আর নির্বাচনের চূড়ান্ত ফল পেতে তাই কয়েকদিন লেগে যেতে পারে। তার মানে কয়েকটি ব্যাটল গ্রাউন্ড রাজ্যের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। সন্ধ্যা 7:30টায় ভোট গ্রহণ শেষে কর্মকর্তারা রাতে প্রাথমিক কিছু ফলাফল ঘোষণা করবেন, কিন্তু এরপর চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে আর কোনো ফল প্রকাশ করা হবে না। ওয়াহিও শুধু ব্যাটল গ্রাউন্ড রাজ্য নয়, কে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এই রাজ্যের ফলাফল থেকে এর আগে তার ইঙ্গিত পাওয়া গেছে। চূড়ান্ত ফলাফল হয়তো 28শে নভেম্বর ঘোষণা করা হতে পারে। যেমনটি জানাচ্ছিলাম যে করোনাকালের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই হচ্ছে মার্কিন নির্বাচন, আর সংক্রমণ ঠেকাতে কিভাবে হচ্ছে ভোট গ্রহণ তা নিয়ে আমরা দেখব সাদাত হাবিবি সেতু রিপোর্ট। 700 কোটি মানুষের এই পৃথিবীতে আধুনিকতা, সামরিক শক্তিমত্তা কিংবা বিশ্ব রাজনীতির চাল অনেক কিছু নাম্বার 1 মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 4% বসবাস এই আমেরিকায়, আবার দুনিয়ার মোট করোনা আক্রান্তের প্রায় 20%ই মার্কিনীরা। We have no choice. We can't lock ourselves up in a basement like Joe does. হোয়াইট হাউসের কর্তৃত্ব বুঝে নিতে এতদিন চলেছে নানা প্রচারণা। সেখানে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন যখন সামাজিক দূরত্ব, মাস্ক আর করোনা মোকাবেলায় সতর্ক, বিপরীতে অ্যারিজোনায় রেকর্ড সংখ্যক সমর্থক নিয়ে ট্রাম্পের এমন সমাবেশ, যেখানে মাস্ক, সামাজিক দূরত্বের বালাই নেই। মজার তথ্য, এই করোনাকালে ভোটারদের মন পেতে রেকর্ড 1400 কোটি মার্কিন ডলার খরচ করেছে দুই পক্ষ। The choice 2020 Trump versus Biden. প্রায় 25 কোটি ভোটারের এই দেশটিতে ইতিমধ্যেই চলছে নির্বাচনের আগাম ভোট গ্রহণ। এমনিতে 60 ভাগের বেশি ভোট পড়ার নজির নেই দেশটিতে। 2016 নির্বাচনেও মোট ভোটারের 50% দিয়েছিলেন ভোট, আর এবার এই করোনাকালে ইতিমধ্যেই 9.5 কোটি ভোটার ভোট দিয়ে ফেলেছেন। কেন্দ্রে গিয়ে ভোটের পাশাপাশি পোস্টাল বা ডাকযোগেই ভোট পড়েছে 5 কোটি 70 লাখ আমেরিকানের, আর সরাসরি পড়েছে 3 কোটি 20 লাখ ভোট। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে টেক্সাস আর ফ্লোরিডায়। মহামারীকালে গণতন্ত্রের পথে মার্কিনীদের ভোট কেন্দ্রগুলো নিরাপদ করতে সিংহভাগ ভোটিং বুথেই এমন জীবাণুমুক্ত করার ব্যবস্থা রয়েছে। এবার রেকর্ড সংখ্যক ভোটার ভোট দিতে পারেন, এই সংখ্যা হতে পারে 15 কোটি, যা মোট ভোটারের 65% এবং 1908 সালের নির্বাচনের পর সর্বোচ্চ। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।
সংখ্যাগরিষ্ঠ ভোটারের রায় পেলেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায় না মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই ইলেকটোরাল কলেজ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থার কারণে জনমত জরিপে এগিয়ে থাকা বাইডেনকে হারিয়ে ট্রাম্পের আবারও বিজয়ী হওয়ার সম্ভাবনা একেবারেই কিন্তু কম নয়। কিভাবে কাজ করে এই ইলেকটোরাল কলেজ ভোটিং সিস্টেম জানাচ্ছেন মফিদুল তপু। গণতান্ত্রিক দেশগুলোতে সাধারণত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন সে দেশের সরকার প্রধান, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ব্যতিক্রম। মাত্র 538 জন ব্যক্তির বিবেচনায় নির্ধারিত হয় প্রেসিডেন্সি, আর এই পদ্ধতি পরিচিত ইলেকটোরাল কলেজ ভোটিং সিস্টেম হিসেবে। ইলেকটোরাল কলেজের আকার 538 আসন নির্ধারণ করা হয় 1964 সালে। যুক্তরাষ্ট্রে প্রতি 10 বছর পর পর আদমশুমারি হয়। অভ্যন্তরীণ অভিবাসনের জন্য যুক্তরাষ্ট্রের 50টি রাজ্য ও টেরিটরির জনসংখ্যার উল্লেখযোগ্য হারে পরিবর্তন হলে সেখানকার ইলেক্টরের সংখ্যাও বাড়ে কমে। 3 নভেম্বর মার্কিন জনগণ ভোট দিয়ে আসলে এই 538 জনকেই নির্বাচিত করবেন। ধরা যাক ফ্লোরিডা রাজ্যের কথা। এবারের নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন ফ্লোরিডায় এমন ভোটারের সংখ্যা 1,40,65,627 জন। ধরুন ভোট গণনা শেষে দেখা গেল ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে রিপাবলিকান প্রার্থী মাত্র 1 ভোট বেশি পেয়ে জিতেছেন। তাহলে ফ্লোরিডা রাজ্যের 29টি ইলেকটোরাল ভোটই রিপাবলিকান প্রার্থীর পক্ষে চলে যাবে। ভোটের সংখ্যানুপাতিক হারে ইলেকটোরাল কলেজ আসন ভাগ হয় না বলে রাজ্যভিত্তিক জনপ্রিয়তা বা বেশি ভোটে জয়ী হওয়াই মার্কিন নির্বাচনের শেষ কথা। আর এ কারণেই 2016 সালে হিলারি ক্লিন্টন সবগুলো রাজ্য মিলে ট্রাম্পের চেয়ে প্রায় 30 লাখ ভোট বেশি পেয়েও রাজ্যভিত্তিক ইলেকটোরেট কম জেতায় প্রেসিডেন্ট হতে পারেননি। আবার এই 538 জন ইলেক্টর দলীয় প্রার্থীকেই ভোট দিতে বাধ্য নন, যদিও জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার কোনো নজির নেই যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের ইতিহাসে। অর্থাৎ ডিসেম্বর মাসে যখন ইলেকটোরাল কলেজের অধিবেশন বসবে তখন এই 538 জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ইলেক্টর যার পক্ষে ভোট দেবেন তিনিই হয়ে যাবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। মার্কিন নির্বাচনের দিনকে বলা হয় সুপার টুইসডে। নভেম্বরের প্রথম সোমবারের পরের দিন মঙ্গলবারই হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। কেন এবং সেটা কবে থেকে, সেই উত্তর নিয়ে সাদাত হাবিবি সেতুর আরেকটি রিপোর্ট। মার্কিনীদের গণতন্ত্রের পথ চলা 230 বছরের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম 69 বছর নির্বাচনের জন্য আলাদা কোনো দিন নির্দিষ্ট করা ছিল না। অঙ্গরাজ্যগুলো যার যার পছন্দ মতো দিনে ভোট গ্রহণ করত। ডিসেম্বর মাসের প্রথম বুধবারের আগের 34 দিনের যে কোনো সময়ে রাজ্যগুলো ভোটাভুটি করতে পারত, কিন্তু আগাম ফলাফল জেনে যাওয়ার কারণে যেসব রাজ্যে পরে নির্বাচন হতো সেখানে প্রভাব বিস্তারের সম্ভাবনা দেখা দিত। সেই সাথে সৃষ্টি হতো বিশৃঙ্খলার আশঙ্কা। প্রাথমিকভাবে 1845-এ প্রথম একসাথে সব অঙ্গরাজ্যে নভেম্বরের প্রথম রবিবার ভোট গ্রহণের প্রস্তাব আসে, কিন্তু রবিবার সবার সময় কাটত গির্জায় আর বুধবার ছিল কৃষকদের বাজারের দিন। তখন আবার বেশিরভাগ আমেরিকান করতেন কৃষিকাজ। নির্বাচনের কেন্দ্র থেকেও বেশিরভাগ ভোটারের বসবাস ছিল দূরে। এ কারণে ভোটের দিন মঙ্গলবার নির্ধারণ করা হয়, যাতে কৃষকরা রবিবার প্রার্থনার পর সোমবার ভোটের জন্য রওনা হতে পারেন, আবার মঙ্গলবার ভোট দিয়ে তারা হাট শেষ করে বাড়ি ফিরতে পারেন। সেই থেকেই এই মঙ্গলবার ভোটের সংস্কৃতির শুরু। আবার 1976 সাল থেকে সুপার টুইসডে হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ডেমোক্রেট ও রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফেব্রুয়ারি মার্চের ভোট গ্রহণের দিনকেই বোঝানো হয়। ওই দিন বেশিরভাগ রাজ্যে দুই পার্টির ডেলিগেটরা তাদের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন করেন। We're building up our staff all over the country, actually in the Super Tuesday states. A third of delegates don't get decided until Super Tuesday. Super Tuesday is coming. Polls are open! বাংলাদেশে যেমন নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকে, তেমনটা কিন্তু আমেরিকায় না। তাই তো মঙ্গলবার নিয়মিত কাজের দিন হওয়ায় ইচ্ছা থাকলেও অনেক ভোটারই ভোট দিতে পারেন না। তবে বর্তমানে চালু রয়েছে আগে আগে ভোট দেওয়ার ব্যবস্থা, আছে ডাকযোগেও ভোটের ব্যবস্থা, যা 2020-এর নির্বাচনে শুরু হয়েছে নভেম্বরের প্রথম মঙ্গলবারের 43 দিন আগে। আর সেখানে প্রায় 9.5 কোটি মার্কিনী কাকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করেন তাও জানিয়ে দিয়েছেন। It's time for Donald Trump to pack his bags and go home. ভোট গ্রহণ শেষ হবে নভেম্বরের প্রথম মঙ্গলবারই, এরপর ফলাফল গণনা। তাই তো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটারদের কাছে নভেম্বরের প্রথম মঙ্গলবার সুপার টুইসডে। Tells the story of a deeply divided America. সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।
মার্কিন নির্বাচনে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের তেমন পরিবর্তন হবে না। তবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ব্যবসায়িক সুবিধা নিয়ে পুরাতন চেষ্টাগুলো শুরু করতে হবে নতুন উদ্যোগে। মার্কিন নির্বাচন এখন বিশ্বজুড়ে আলোচনার বড় উপাদান। গাধা না হাতি, তাতে বাঙালির কি? যদি ট্রাম্প হেরেও যান বা থেকেও যান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে এর প্রভাব কতটুকু পড়বে? প্রশ্ন ছিল পররাষ্ট্র সচিবের কাছে। এই সমস্ত দেশের রিলেশন সাধারণত ব্যক্তি নির্ভর বা পার্টি নির্ভর হয় না, এটা একটা ইনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে যায়। সম্প্রতি মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টেফেন বিগানের ঢাকা সফরে দুই দেশের সম্পর্কের নতুন রূপ আলোচনায় এসেছে। সেখানেও কোনো পরিবর্তন হবে বলে মনে করছে না ঢাকা। বর্তমানে যে সম্পর্ক আছে যথেষ্ট স্টেবল এবং এটা ঊর্ধ্বমুখী, সেটাকে ধরে রাখাটাই আমাদের কাজ হবে এবং আমরা এমন কোনো ইন্ডিকেশনও পাই নাই যে এটা আদারওয়াইজ হবে, যেটাই হোয়াট এভার দ্য ইররেসপেক্টিভ অফ দ্য আউটকাম অফ দ্য ইলেকশন। তবে ক্ষমতার পালাবদল হলে কিছুটা নতুনত্ব তো আসবেই, সেটা হবে বাণিজ্যের ক্ষেত্রে। যে লবি আছে বা আমাদের যে চেষ্টা বা প্রচেষ্টা থাকবে কূটনৈতিক মহলে এবং ইনফ্যাক্ট ব্যবসায়ীদের মধ্যেও, আমরা চেষ্টা করব যে সেগুলোকে আবার কিভাবে রেস্টোর করা যায়। অবভিয়াসলি যদি রেজিম চেঞ্জ হয় বা যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় তাহলে আবার নতুন করে শুরু করতে হবে, বিকজ প্লেয়াররা চেঞ্জ হয়ে যাবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। এবারে শোকাবহ জেল হত্যা দিবসের খবর। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও নৃশংসতম ঘটনা বাংলাদেশের জেল হত্যা। 1975 সালের 3 নভেম্বর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় 4 নেতাকে হত্যা করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুরক্ষিত সেলে। সরকারি মদদে সুরক্ষিত কারাগারেই ঘটে এই রাজনৈতিক হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মতোই, যার কলঙ্ক কখনোই মোচন সম্ভব নয়। জেল হত্যার সেই করুণ স্মৃতি ও প্রেক্ষাপট মনে করিয়ে দিচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। The government of Bengal is not in paper, not in dream, not a myth, it is a reality. বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকা অবস্থায় বাংলাদেশের স্বাধীনতায় মূল ভূমিকা রেখেছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামারুজ্জামান, যাদের সাংগঠনিক ক্ষমতা আর আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতা মাত্র 9 মাসে বাঙালিকে একটি স্বাধীন দেশের নাগরিক করেছে। সেই স্বাধীন দেশের কারাগারের মূল স্লোগান, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। সেই কারাগারেই 1975 সালের 3রা নভেম্বর নির্মমভাবে হত্যা করা হয় বাঙালির জাতীয় 4 নেতাকে। ডিআইজি সাহেব, আইজি, জেলার সুপারিনটেন্ডেন্ট তারা আসলো, ওইসে এখানে একটা মিটিং করলো। আইজি আউয়াল সাহেব ছিল ডিআইজি, তখন ওনাকে লাত্তি মেরা ওই বিল্ডিংয়ের পিছনে ফেলাই দিল, গিয়া 5 জনে গুলি করে মারলো। ধাম করে ওই রুমের মধ্যে ঢুকেই ব্রাশ পাই আমরা সব মাটিতে শুয়ে পড়ছি। 7-8 মিনিট পরে যেটা ঘোগানি আওয়াজ পাওয়া যেতেছে। 5-7-10 মিনিট পরে আবার দেখি দৌড়ে প্রায় 15-20 জনের মতো লোক বুটের আবার দৌড়ে দিনে ঢুকতেছে। ঢুইকে সোজা প্রত্যেকের একজনে 15টা-20টা করে ব্যানর চার্জ করছে, খোঁচে মৃত্যু একদম কনফার্ম কইরা বাইরে। সে এক নজিরবিহীন ঘটনা, যেখানে খোদ রাষ্ট্রপ্রধানের নির্দেশে সুরক্ষিত কারাকক্ষে চলে নৃশংস হত্যাযজ্ঞ। আওয়ামী লীগের মির্জাফর খন্দকার মোস্তাক প্রস্তাব দিয়েছিলেন তার মন্ত্রিসভায় যোগ দিতে, কিন্তু নিশ্চিত মৃত্যু জেনেও বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেইমানি করেননি জাতীয় 4 নেতা। এটা আমার মা নিজেই আমাকে বলেছেন, তিনি যখন জেলখানে এসেছিলেন তখন বলেছিলেন যে আমরা বেরোতে পারবো না জীবন্ত, আমাদেরকে মোস্তাক জীবন্ত বের হতে দেবে না। সেই নরপিশাচদের বিচার হওয়া দূরে থাক, রাষ্ট্রীয়ভাবে তাদের পুরস্কৃত করা হয় দীর্ঘদিন ধরে। বছরের পর বছর চলে একটি স্বাধীন জাতিকে আবারও পরাধীন করার হীন ষড়যন্ত্র। জিয়ার সাথ খালেদা জিয়ার আমল সব আমলেই আমরা দেখেছি ওই খুনিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, কালো আইন জারি করা হয়েছিল, কালো আইন রক্ষা করে তারা খুনিদের বিচার করেন 21 বছর ধরে। তবে সব ষড়যন্ত্র কাটিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতার স্বপ্ন পূরণের পথে এখন বাংলাদেশ। পুরো জাতি এখন শুভ্র ফুলে শ্রদ্ধা ভরে স্মরণ করে দেশের সূর্য সন্তানদের।
এ যেন বছরের পর বছর ধরে কলঙ্ক মোচনের এক ব্যর্থ চেষ্টা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। টানা ক্ষমতায় থাকায় আওয়ামী লীগ নিয়ে অনেকেরই প্রশ্ন যে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু হলো কিনা। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের জন্য কাজ করে বলেই মানুষ বারবার আওয়ামী লীগকে ভোট দেয়। এতে কেউ মনক্ষুণ্ণ হলে তাদের কিছু করার নেই। জেল হত্যা দিবস উপলক্ষে বিকেলে আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী এ সময় অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মোশতাকের ডান হাত ছিল জিয়াউর রহমান। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে বিএনপির জন্ম এই মন্তব্য করে তিনি আরও বললেন, সন্ত্রাস, দুর্নীতি আর ভোট চুরি ছাড়া তারা দেশকে কিছুই দিতে পারেনি। একমাত্র জনগণের সমর্থন নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় আছে মন্তব্য করে শেখ হাসিনা বললেন, ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরাতে যত ষড়যন্ত্র হবে, তৃণমূলে দলের শিকড় তত গভীরে যাবে। অনেকে নানা ধরনের প্রশ্ন করে, আবার কারো কারো কথা যে বাংলাদেশ কি একদলই চলে যাচ্ছে। আমরা জনগণের সমর্থনটা পাই কেন? আওয়ামী লীগ ক্ষমতা আসলে জনগণের স্বার্থে কাজ করে, জনগণের কল্যাণে কাজ করে, জনগণের মঙ্গলের জন্য কাজ করে, আর জনগণ সেটা খুব ভালোভাবে উপলব্ধি করে এবং এর শুভ ফলটা জনগণই পায়। আমাদের সরকারের কার্যক্রমে ওই একটা গ্রুপ বা এলিট শ্রেণীর সুবিধা পায় না, বরং সুবিধাটা একেবারে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছে যায়। সেই কারণেই তারা আমাদের সমর্থন দেয়। সেই যেমনটি জানাচ্ছিলাম যে আজ শোকাবহ জেল হত্যা দিবস। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য এখনও উন্মোচিত হয়নি। নতুন প্রজন্মকে জানানোর স্বার্থে সব রহস্য উন্মোচন করা উচিত। এই দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বনানী কবরস্থানে জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় নেতারা। আর শ্রদ্ধা নিবেদন করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠন। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে এখনও নিশ্চিহ্ন করা যায়নি। এছাড়া ৭১-এর পরাজিত শক্তি ৩ নভেম্বরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র করেছিল। তারা আমাদের নেতৃত্ব শূন্য করতে চেয়েছে। ৩রা নভেম্বর থেকে ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে সেদিন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই ঘটনা দিনগুলো অনেক রহস্য এখনো উন্মোচন হয়নি। এ সত্য জানা উচিত এবং এটা উদ্ঘাটন করা উচিত। কারাগারে জাতীয় 4 নেতা হত্যার ঘটনায় কারা কর্তৃপক্ষের ভূমিকা কি ছিল? কমিশন গঠন করে তা তদন্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 4 নেতা হত্যার জায়গা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পালিয়ে থাকা ঘাতকদের বিদেশ থেকে ফিরিয়ে আনার কাজ চলছে। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের এই জায়গাতে ৭৫-এর ৩ নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আর তাই এদিন 7 সকালে পুরনো এই কারাগারের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ছুটে আসে। ছুটে যান ভুক্তভোগী পরিবারের সদস্যরাও। অস্ত্র নিয়ে বিপদগামীরা কিভাবে সুরক্ষিত এই কারাগারে ঢুকে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড ঘটায়, এই প্রশ্ন তাদের। ওই সময় এটা কারাবিধির, এটাতে কোনো প্রমেয় নাই যে সশস্ত্র ব্যক্তি কেউ ঢুকতে পারে। একটা কমিশন গঠন করে এটার শুধু কারা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত করা হবে, এইটুকুই দাবি করছে। এরই মধ্যে 4 নেতা হত্যা মামলার রায় হলেও এখনো 10 আসামি পলাতক। আসামিদের কারো কারো অবস্থান বিদেশে। তাদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন অভিভাবক হারা স্বজনেরা। রায় পেতে আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু সেই রায় আমরা পেয়েছি 2013 সালে। খুবই আশাবাদী যে যারা সাজাপ্রাপ্ত আসামি বিভিন্ন দেশে আছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং তাদের যেই সাজা, সেই সাজা তাদেরকে দেওয়া হবে। বিভিন্ন দেশে যারা অবস্থান করছেন সেই দেশের আইন অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনতে হবে, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। জাতীয় 4 নেতাকে হত্যা নিছক হত্যাকাণ্ডই নয়, বড় ধরনের ষড়যন্ত্রও রয়েছে এর পেছনে। পুরনো কারাগার পরিদর্শন করতে এসে
এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এই ধরনের হত্যাকাণ্ড কেউ একজনে করে না, এর পিছনে মোটিভ থাকে, এর পিছনে একটা বড় ধরনের ষড়যন্ত্র থাকে। সেগুলো আমাদের তদন্তকর্মীরা যতখানি আনআর্থ করতে করেছেন, আরও যদি কিছু থাকে সেগুলো আমরা আনআর্থ করে আমরা জানিয়ে দেব। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। এবারে জানাবো দেশের করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5,983। 113টি ল্যাবে পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছেন 1,659 জন। মোট আক্রান্ত 4,12,647। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশে কোভিড-19 সংক্রান্ত সবশেষ পরিস্থিতি জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চিকিৎসাধীন আরও 1,886 জন রোগী গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। এই নিয়ে মোট সুস্থ হলেন 3,29,787 জন। শুরু থেকে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 23,75,763 জনের। বিদেশ থেকে আসলে কোয়ারেন্টিনে থাকতে হবে, একথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে কোনো নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় করণীয় ঠিক করতে অনুষ্ঠিত মন্ত্রণালয় সভা শেষে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলে কোয়ারেন্টিনে থাকতে হবে না। আগামী দিনগুলোতেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আশা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত সরকার। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সবার মাস্ক পরা নিশ্চিত করা সবচেয়ে বড় কাজ বলে মন্তব্য করেন মন্ত্রী। এদিকে মাস্ক জনগণের নাগালে নিয়ে আসার ব্যবস্থাও সরকার করবে বলে জানান তিনি। বিদেশ থেকে যারা আসবে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে কিভাবে রাখবো, কিভাবে পরীক্ষা করে তাদেরকে আমরা আমাদের দেশে ঢুকতে দিব, সেই বিষয়ে আমরা আলোচনাও করেছি। ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কটাই সত্যিকারই কার্যকরী একটি ব্যবস্থা এবং সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং কিভাবে মাস্কটাও জনগণের নাগালের মধ্যে নিয়ে আসা যায় এই বিষয়েও আলোচনা হয়েছে। এই বিষয়ে একটি আমরা আরো ভালো একটা ব্যবস্থা নিব। 6টা নিউজ আওয়ারের সময় হলো বাজিজ স্টিল বিরতি। এবার ফিরে এসে আরো যা থাকছে। কুষ্টিয়ার লক্ষ্মীপুর সড়কে প্রাণ গেল 5 অ্যাম্বুলেন্স আরোহী। বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রস্তুত নয় কোনো পক্ষই। বিরতি থেকে আবারও ফিরে এলাম 6টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো দেশের আরও কিছু খবর। প্রায় 200 কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলায় শুটকিপল্লী গড়ে তোলা হচ্ছে। এটি সহ একনেক বৈঠকে অনুমোদন হল 2,459 কোটি টাকার 4টি প্রকল্প। সকালে আগারগাঁও শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন একনেক বৈঠকে। শুটকি প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন প্রকল্পটির কাজ 2021 সালের জানুয়ারিতে শুরু হবে। আর বৈঠক শেষে পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম জানান, অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে যমুনার ভাঙনরোধে গাজীপুর উপজেলার 3টি এলাকার 3 সংরক্ষণ, 5 দোনা ভাঙা ঘোড়াশাল মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ এবং আমিনবাজার থেকে মাওয়া হয়ে মংলা পর্যন্ত 400 কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ। মাননীয় প্রধানমন্ত্রী এবং একনেক এগুলো অনুমোদন করেছে। উনি বলেছেন যে এইসব বড় নদীতে ক্যাপিটাল ড্রেজিং করে সারা বছর একটা মেইনটেনেন্স ড্রেজিং এর পরিকল্পনা থাকতে হবে। একইভাবে বর্ষাকালে পানি ধরে রাখার জন্য একটা বাফার জোন যেন থাকে, যার ফলে যেন পানির স্তর বা অন্যান্য ব্যবস্থাপনা, পানির পরিমাণ আমাদের বজায় থাকে, এই বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন। বাক স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া সমর্থন করে না বাংলাদেশ। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই সমর্থন করে না সরকার।
সাম্প্রতিক ফ্রান্স বিরোধী আন্দোলনের বিষয়ে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ধর্মীয় অনুভূতির সঙ্গে ব্যবসা বাণিজ্য গুলিয়ে না ফেলার অনুরোধও করেছেন তিনি। মহানবীকে নিয়ে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদে গেল কয়েকদিন ধরে রাজপথে আন্দোলন করছে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো। দাবি উঠেছে ফরাসি পণ্য বয়কট এবং দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার, যা ফলো করে প্রকাশ হয়েছে ফরাসি এবং ইউরোপীয় গণমাধ্যমে। এর প্রেক্ষিতে ফ্রান্সের রাজনীতিবিদদের কেউ কেউ বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দাবি করেছে। একই দাবি উঠেছে ইউরোপীয় ইউনিয়নেও। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপ। এরকম অবস্থায় ঢাকার অবস্থান কি? মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র সচিবের কাছে ছিল এই প্রশ্ন। ধর্মীয় কারণ দেখিয়ে কোনো ধরনের সহিংসতা এটা বাংলাদেশ সমর্থন করে না। বাট একই সাথে আমরা মনে করি যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এই ধরনের যে সমস্ত উক্তি বা যে সমস্ত আপনার প্রোনাউন্সমেন্টস আছে সেগুলোও মানে বাক স্বাধীনতার নামে সেখানেও একটা রেসপন্সিবিলিটির একটা দিক আছে। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত বা সন্ত্রাসী কার্যকলাপ কোনোটাই বাংলাদেশ সমর্থন করে না বলে জানান পররাষ্ট্র সচিব। সব সাইডকেই আমরা বলবো ধৈর্য ধরার জন্য, রেস্ট্রেইন করার জন্য এবং যে এই ধর্মীয় ইস্যুগুলোকে আমাদের যে অর্থনৈতিক যে ইস্যুগুলো আছে তার সাথে গুলিয়ে যাতে না ফেলা হয়। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। লালমনিরহাটের বুড়িমারীতে পিটিয়ে হত্যা ও মৃতদেহ পোড়ানোর মামলায় 5 আসামিকে 3 দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। লালমনিরহাটের আমলি আদালত 3-এর বিচারক ফেরদৌসী বেগম এই রিমান্ড মঞ্জুর করেন। চাঞ্চল্যকর এই মামলায় আজ মঙ্গলবার আরও 6 আসামিকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। এ নিয়ে মোট 16 জন গ্রেফতার হলেন। গত বৃহস্পতিবার রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে কোরআন অবমাননার অভিযোগ তুলে আবু ইউরোস মোহাম্মদ শহীদুন্নবী জুয়েল নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে কয়েকশো মানুষ। পরে তার মৃতদেহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলে তারা। আর এই ঘটনায় 3টি মামলা হয়েছে। কুষ্টিয়ার লক্ষ্মীপুরে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 আরোহী নিহত হয়েছেন অ্যাম্বুলেন্সেরই এবং আহত হয়েছেন একজন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মুসাফিজুর রহমান জানান, বিকেল 3:30টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর 11 মাইল ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। অ্যাম্বুলেন্সের চালক ও 4 যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক মফিজ ও টিপু নামে একজনের পরিচয় পাওয়া গেছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও ট্রাকের চালক পালিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে আসতে 4 বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে সমন্বিত পরীক্ষা নিতে এখনো কোনো পক্ষই পুরোপুরি প্রস্তুত নয়, এমনই ভাবছেন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। তাহলে এই করোনা মহামারীতে উচ্চশিক্ষায় ভর্তিতে কি হতে পারে সমাধান, জানাচ্ছেন সাজেদা সুইটি। করোনার ক্ষতি কাটাতে বা কমাতে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের পর সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পক্ষে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটকে নতুন পদ্ধতিতে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অন্য বিশ্ববিদ্যালয়গুলো এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা একমত, তাহলে এই 4 বিশ্ববিদ্যালয়ও নয় কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যাটাস আর একটা বিশ্ববিদ্যালয়ের যেটা নবীন বিশ্ববিদ্যালয়, একটা পার্থক্য আছে। এই যে হিউজ যে সাবজেক্টগুলোতে একইভাবে সমন্বিত উপায়ে ভর্তি পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রী ভর্তি করানো এখনো আমরা প্রস্তুত না। প্রশ্ন কেমন হবে? প্রশ্ন কে করবে? যে প্রশ্ন করবে সে আমার স্বাতন্ত্র্য রাখতে পারবে কিনা? খাতা কে দেখবে? ওএমআর হবে, ওএমআর হলে সে ওএমআর চেক করবে কি? র্যাঙ্কিং এর এই জটিলতাগুলো আছে, কোন ইনস্টিটিউশনের উপরে, কোন ডিপার্টমেন্টের উপরে, এইগুলো যদি ঠিক না করেন আপনি তাহলে এটা দিতে পারবেন না। এই সকল যুক্তিকে যৌক্তিক মেনেও সমন্বিত বা গুচ্ছ পদ্ধতির পক্ষে জোরালো মত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদের। অন্যান্য দেশেও হয়, আমাদের না পারার কোনো কারণ নেই। আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের প্রতি আমাদের আস্থাও থাকতে হবে, আস্থার স্থানটা তৈরি করতে পারতে হবে। ডক্টর কায়কোবাদ বলছেন, বৃহত্তর কল্যাণ বিবেচনায় শুরুটা করতে হবে। ছাত্রদের জন্য এতগুলো ভর্তি পরীক্ষা দেওয়া এত সম্ভব না, এবং আমরা সত্যি তাদেরকে একই সমতলে রেখে ভর্তি পরীক্ষা নিতে পারি না।
জনদুর্ভোগ, অভিভাবকদের দুর্ভোগ, পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় এনে করোনার প্রেক্ষিতে তাতে খুব অল্প সংখ্যক ভর্তি পরীক্ষার মাধ্যমেই আমাদের ছেলেমেয়েরা তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় বিষয় পেতে পারে। শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও অনেক শিক্ষাবিদের দীর্ঘদিনের চাওয়া সমন্বিত ভর্তি পরীক্ষা। মেশিন দিয়ে কিভাবে পরীক্ষা নেওয়া যায় সেই যন্ত্র, পরীক্ষা নিলেই তো খালি হবে না, পরীক্ষাতে আবার নকল টকল এগুলা অনেক অ্যাঙ্গেল আছে। প্রযুক্তি ব্যবহার করে সম্ভব কিনা সেটাও দেখবো, আর প্রযুক্তি ছাড়া যদি করতে হয় আমরা যেটা, সেটাও আমাদের মাইন্ডে আছে। ডিসেম্বরের এন্ডে মিনিস্ট্রি থেকে আমরা ওই যে এইচএসসি মার্কস গুলা পাবো, এন্ড ফেব্রুয়ারি মার্চের টাইমে হলে মানে বেটার হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাসে 4 দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার করেছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার সজল পাণ্ডে দুপুরে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। চিকিৎসকদের অন্তর্কোন্দলে গত শনিবার থেকে এই কর্মবিরতি শুরু হয়। একজন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে আরেক চিকিৎসকের করা মামলার জের ধরে বরিশাল মেডিকেলে এই অচলাবস্থা সৃষ্টি হয়। গত শুক্রবার হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মাসুদ খান কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগে মামলা করেন। আর এরপর মামলা প্রত্যাহার সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকেরা। এতে বিপর্যস্ত হয়ে পড়ে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা, আর ভোগান্তিতে পড়েন রোগীরা। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বা বিদ্যুতের নিয়ে কোনো অনিয়মের অভিযোগ আসলে গুরুত্বের সাথে দেখা হবে বলে জানিয়েছেন দুদকের সিনিয়র সচিব দিলওয়ার বক্ত। চট্টগ্রামের শিকলবাহা 150 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে 12 গুণ বেশি দরে বৈদ্যুতিক পাম্প কেনা নিয়ে দুদকের করা মামলার ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ওই বিদ্যুৎ কেন্দ্রে 25 লাখ টাকার 2টি বৈদ্যুতিক পাম্প 3 কোটিতে কেনা হয়েছে। এই ব্যাপারে মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের সংস্থার বিভাগীয় কার্যালয়ে মামলা করেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ারটেক ইন্টারন্যাশনালের মালিক আব্দুল আলিম, শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ভুবন বিজয় দত্ত, পিডিবির প্রতিষ্ঠান নেসকো লিমিটেডের প্রধান প্রকৌশলী AH কামাল। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এখানে মেইনটেনেন্সের ক্ষেত্রে কিছু দুর্নীতি হয়েছে, আর সরকার এটি দেখছেন। দুর্নীতি দমন কমিশনও যদি বিদ্যুতের ক্ষেত্রে যদি দুর্নীতি কোনো অভিযোগ আসে সেটি গুরুত্ব দিয়ে দুর্নীতি দমন কমিশন দেখছে। এদিকে অসুস্থতার কারণে হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপাকে হাজির হতে 1 মাস সময় দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি AKM জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রূপার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও ZI খান পান্না। আদালতে তারা জানান, রূপা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বুধবার দুদকে হাজির হতে পারবেন না। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান আদালতকে বলেন যে অসুস্থতার কারণে হাজির হতে সময় চেয়ে দুদকে আবেদনের সুযোগ রয়েছে, তবে দুদকে তলবের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রূপার করা রিটের শুনানি আগামী 3 ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আদালত। ধর্মীয় উস্কানি ও গুজব রটানোর অভিযোগে নিরঞ্জন বড়াল নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার ক্রাইম টিম। দুপুরে সিআইডির সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সাইবার ক্রাইম ইউনিটের ডিআইজি জামিল আহমেদ। তিনি বলেন, সম্প্রতি নিখোঁজ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিআইডি কার্যালয়ে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন নিরঞ্জন বড়াল, যা মিথ্যা বলে দাবি করছে সিআইডি। গুজব ছড়ানোর অপরাধে গতকাল রামপুরা থেকে নিরঞ্জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগেও রাষ্ট্র, সরকার ও ধর্মীয় উস্কানিমূলক গুজব নিরঞ্জন বড়াল রটিয়েছেন বলে জানান জামিল আহমেদ। আর এই ঘটনায় পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।
এদিকে পটুয়াখালীর বাউফল উপজেলায় কৃষি কর্মকর্তা আনসারউদ্দিন মোল্লাকে মারধরের মামলায় কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর 5:30টায় বরিশালের লঞ্চঘাট এলাকা থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাউফল উপজেলায় কৃষি কর্মকর্তা আনসার মোল্লা তার গ্রামের বাড়ি কনকদিয়া বাজারে গেলে চেয়ারম্যান শাহিনের সঙ্গে তুচ্ছ একটি ঘটনা নিয়ে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিন হাওলাদার তাকে মারধর করেন। ওই দিন রাতে শাহিন হাওলাদারকে আসামি করে বাউফল থানায় একটি মামলা করেন আনসার মোল্লা। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নবাবের নাতি পরিচয় দানকারী আলী হাসান আসকারী ও তার স্ত্রী সহ 3 জনের নামে চুয়াডাঙ্গায় মামলা হয়েছে। স্বাস্থ্য বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সোমবার রাতে জেলার দামুড়হুদার বিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলাম এই মামলাটি করেন। চুয়াডাঙ্গা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, 2018 সালের 23 মে স্বাস্থ্য বিভাগে চাকরি দেওয়ার নাম করে 3 দফায় ব্যাংক ও নগদে 13 লাখ টাকা হাতিয়ে নেন প্রতারক আসকারী। মামলা দায়েরের পর আসকারী শ্যালক রায়হান উদ্দিন জনিকে শহরের কোর্ট রোড থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত মাসের 29 অক্টোবর আসকারী গ্রেফতার হলে একে একে তার প্রতারণার প্রকাশ পেতে শুরু করে। আবারও সময় হলো বায়াজিজ স্টিল বিরতি নেবার, ফিরে এসে আলোচনা থাকছে। আইপিএলে আজ মুখোমুখি হায়দ্রাবাদ ও মুম্বাই। বিরতি থেকে আবারও ফিরে এলাম 6টা নিউজ আডে। আর ফিরে এসে এবারে জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। ঝিনাইদহে বাণিজ্যিকভাবে মালটার বাগান করে কয়েক গুণ লাভের আশা করছেন চাষিরা। কৃষি অফিসের তথ্য মতে জেলায় এখন পর্যন্ত 63 হেক্টর জমিতে মালটার আবাদ হয়েছে। কদিন পরেই এসব বাগানের মালটা বিক্রির উপযোগী হবে। আর সমতল ভূমিতে মালটা চাষে ভালো ফলন আর গুণগত মান নিয়ে সংশয় থাকলেও তা কাটিয়ে উঠেছেন চাষিরা। কৃষি অফিসের পরামর্শ ও তদারকিতে ঝিনাইদহের বাগানে এখন গাছ ভর্তি দেশীয় বাড়ি এক জাতের সুস্বাদু মালটা। চাষিরা জানিয়েছেন, প্রতি বিঘা জমিতে 100 থেকে 120টি মালটা চারা লাগানো যায়। প্রতিটি গাছ থেকে প্রথম বছরে 10 থেকে 20 কেজি ফল পাওয়া যায়, আর পরের বছর ফলন হয় দ্বিগুণেরও বেশি। তাই বিঘা প্রতি 15 থেকে 20 হাজার টাকা খরচ করে লাখ টাকারও বেশি মালটা বিক্রি করা যায়। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বৈশ্বিক তেলের বাজারে 5 মাসের মধ্যে সবচাইতে বড় দরপতন হয়েছে সোমবার। করোনা ভাইরাসের কারণে কয়েকটি দেশে আবারও লকডাউন জারি করায় এই দরপতন। করোনা ঠেকাতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে নতুন করে বিধিনিষেধ জারি করায় আবারও ক্ষতির মুখে বিশ্ব অর্থনীতি। তেলের চাহিদাও কমছে। এছাড়া পণ্য ও শেয়ার বাজারে প্রভাব ফেলছে মার্কিন নির্বাচন। সোমবার এশিয়ার বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে $35.74। মে মাসের পর এটি সবচেয়ে কম দাম। তবে লন্ডনে প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে $37.86। চলতি বছরে এটিও 45% কম দর। খেলার খবর। আইপিএলে আজ দিনের একমাত্র ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। শারজায় বাংলাদেশ সময় 8টায় শুরু হবে এই ম্যাচটি। 13 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে কোয়ালিফায়ারে উঠেছে মুম্বাই। 5 নভেম্বর যেখানে তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
আজকের ম্যাচ মুম্বাইয়ের জন্য গুরুত্বপূর্ণ না হলেও কোয়ালিফায়ারের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার মিশন রোহিত শর্মার দলের। অন্যদিকে হায়দ্রাবাদের জন্য আজ বাঁচা মরার লড়াই। লিগ তালিকায় হায়দ্রাবাদ রয়েছে আপাতত 5 নম্বরে, আর মুম্বাইকে হারাতে পারলে নেট রান রেটে এগিয়ে থেকে প্লে অফ নিশ্চিত হবে হায়দ্রাবাদের। রান রেটে পিছিয়ে থাকায় বিদায় নেবে কলকাতা নাইট রাইডার্স, আর মুম্বাই জিতলে প্লে অফের দরজা খুলে যাবে কলকাতার। এদিকে 4 নম্বরে থাকা কেকেআর এর পয়েন্ট 14 ম্যাচে 14। সংবাদের শেষে চোখ ফেরাচ্ছি আবারও মার্কিন নির্বাচনে এবং জানাবো এক মজার বিষয় নিয়ে। যুক্তরাষ্ট্রে 86 মানে বাতিল জিনিস। রেস্টুরেন্ট এবং বারে পৌঁছে যাওয়া খাবার এবং পানীয়র বেলায় এটি একটি গালি। এর উৎপত্তি কবে এবং কখন তা অবশ্য অজানাই। 1970 সালে 86 এর মানে পাল্টে হয়ে যায় কাউকে খুন করা। এবারের মার্কিন নির্বাচনে দেশটির 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে 8645 স্লোগানটি ব্যবহার করেছে ডেমোক্রেটরা। এই নিয়ে টি শার্ট, ক্যাপ, ব্যানার, ফেস্টুন থেকে শুরু করে তৈরি হয়েছে নানা মিউজিক ভিডিও। এবারে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চলছে মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ। করোনা ও বর্ণবাদ সংকটে আগাম ভোটে মার্কিনীদের আস্থা। সুপার টুইস্টে মার্কিন নির্বাচনের দিন হয়ে ওঠার ইতিহাস। জনগণের জন্য কাজ করে বলেই মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় বললেন প্রধানমন্ত্রী। করোনায় আরও 17 জনের মৃত্যু, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে থাকতে হবে। কুষ্টিয়ার লক্ষ্মীপুর সড়কে প্রাণ গেল 5 অ্যাম্বুলেন্স আরোহী। বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রস্তুত নয় কোনো পক্ষই। এবং আইপিএলে আজ মুখোমুখি হায়দ্রাবাদ ও মুম্বাই। এই ছিল 6টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন ST@SPCN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।